খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এক দশকের কুশাসন থেকে মুক্ত হল দিল্লি, ঋণ চোকানোর আশ্বাস মোদির। অর্থ ক্ষমতা মদেই কেজরিওয়ালের পতন, দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন আন্না হাজারে। লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করা হবে বাজেটে, বিজেপি এলে ডাবল হবে বলে বড় ঘোষণা শুভেন্দুর। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসেনি, হার স্বীকার করে বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের। মুসলিম অধ্যুষিত এলাকায় ০৭ থেকে ১৬ করল বিজেপি, খাতা খোলানোর কৃতিত্ব মুসলিম দলেরই। নিজেদের মধ্যে আরও লড়াই করো, আপ কংগ্রেসকে খোঁচা ওমরের। শর্টকাটের রাজনীতি শর্ট সার্কিটের কবলে, দিল্লির দিল জিতে আপকে বেইমান তোপ মোদির। আন্দোলনের নামে অর্থ তছরূপ, অভিযোগ পেয়ে অনিকেত সহ একাধিক চিকিৎসককে তলব বিধাননগর পুলিশের। আসছি বিস্তারিত খবরে। দিল্লিতে ক্ষমতায় আসার পরে স্বভাবতই আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত দিল্লিতে ৭০টির মধ্যে ৪২টি আসন জিতে ক্ষমতায় এলো বিজেপি। আপ থেমে গেল মাত্র ২৮টি আসনে। এদিন দিল্লির জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দিল্লির জয় সাধারণ জয় নয়, ঐতিহাসিক জয়, অহংকার অরাজকতার পরাজয়। পাশাপাশি মোদী এদিন বলেন, দিল্লির মানুষের মনে উৎসাহ আছে এবং শান্তিও আছে। দিল্লিকে আপদা থেকে মুক্ত করানোর শান্তি। আমি দিল্লির সব পরিবারের সদস্যদের মোদীর গ্যারান্টিতে ভরসা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মোদীর আরও আক্রমণ, সরকার চালানো নাটকের মঞ্চ নয়। আজ দিল্লির মানুষ স্পষ্ট করে দিয়েছে, দিল্লির আসল মালিক স্রেফ দিল্লির জনতা। ২০১৪ সাল থেকে দেশে ক্ষমতায় রয়েছেন মোদী, কিন্তু এত বছর ধরে অধরাই থেকে গিয়েছিল দিল্লিতে জয়। যে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল আপ, সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই ক্ষমতায় এলো বিজেপি। পাশাপাশি দিল্লি জয়ের নেপথ্যে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা ভোট। এ নিয়ে বিজেপির সদর দপ্তর থেকে ভাষণে তিনি বলেন, নারী শক্তিই আমাদের প্রধান রক্ষা কবচ। পাশাপাশি দিল্লিতে জিতে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। তার শুরু করা দুর্নীতি বিরোধী আন্দোলনের সূত্রেই পরিচিতি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। একসঙ্গে মঞ্চে বসে আন্দোলন করলেও পরবর্তী সময় পথ আলাদা হয়ে যায় তাদের। এবার দিল্লিতে আম আদমি পার্টির বিপর্যয় এবং অরবিন্দ কেজরিওয়ালের হারের পরে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। দাবি করলেন, ক্ষমতা এবং অর্থই মাথা ঘুরিয়ে দিয়েছিল কেজরিওয়ালের। এমনকি আবগারি দুর্নীতিতে নাম জড়ানো নিয়েও কেজরিওয়ালকে খোঁচা দিতে ছাড়েননি আন্না হাজারে। দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। দলের ভরাডুবির মধ্যে নিজেও নতুন দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্না। তিনি বলেন, আমি সবসময় বলে এসেছি, একজন প্রার্থীর আচরণ এবং ভাবনা সৎ হওয়া উচিত। তাকে নিষ্কলঙ্ক থাকতে হবে এবং নিঃস্বার্থ হতে হবে, তাহলেই মানুষের সেই প্রার্থীর ওপরে আস্থা রাখতে পারবেন। কেজরিওয়ালের নাম করে এরপর আন্না হাজারে বলেন, আমি ওকেও এই পরামর্শই দিয়েছিলাম, কিন্তু উনি তা কানেই তোলেননি। শেষ পর্যন্ত ওর নজর গিয়ে পড়ল মদে। এই বিতর্ক সামনে এলো কেন? কারণ টাকা এবং ক্ষমতা ওর মাথা ঘুরিয়ে দিয়েছিল। মানুষ দেখলে যে কেজরিওয়ালের মুখে নৈতিকতার কথা বলেন অথচ নিজে মদ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। রাজনীতিতে অভিযোগ উঠবেই, কিন্তু অভিযুক্তকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। সত্যিটা কখনো বদলায় না। ১০ বছর ক্ষমতায় থাকার পর দিল্লিতে মুখ থুবড়ে পড়ল আম আদমি পার্টি। নতুন দিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়াল নিজে বিজেপি পারভেজ বর্মার কাছে ৪,০৭৯ ভোটে হেরেছেন। হার স্বীকার করে নিয়ে কেজরিওয়াল জানিয়েছেন, ক্ষমতায় না থাকলেও মানুষ পাশে থাকবে। বাজেটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, মমতা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কত টাকা ঘোষণা করবেন। আগামী সোমবার অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে। ১২ই ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার। এটাই তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। সে বছর তৃণমূল সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে।
বিধানসভা নির্বাচনের আগে এটাই পূর্ণাঙ্গ বাজেট, আর সেই কারণে এই বাজেট গুরুত্বপূর্ণ। তাই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় কোনো ঘোষণা করতে পারে, এমনই জল্পনা রাজ্য জুড়ে। রাজ্য সরকার 37টি জনমুখী প্রকল্প চালায়, তারই মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প নিয়ে একটা সময় বিরোধীরা কটাক্ষ করলেও বর্তমানে প্রকল্পের ভার বুঝতে যথেষ্টই সংযত তারা। দিল্লি বিধানসভা জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দেয় রাজ্য, বাজেটে 1500 করা হবে। তবে এখানেই থেমে থাকেননি, তিনি জানিয়ে দেন বাংলায় তারা ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার। অনেকেই বলছেন দিল্লিতে বিজেপির জয়ের পরেই রীতিমতো অক্সিজেন পেয়ে রাজ্য বিজেপি উদ্বুদ্ধ, আর সেই কারণেই বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত বড় ঘোষণা করেছেন। শুভেন্দু জানিয়েছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতায় 3000 টাকা করে দেবে, পাশাপাশি আবাস যোজনায় দেবে 3 লক্ষ টাকা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে 500 টাকা করে, লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে করা হয় 1000 টাকা। তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য 1200 টাকা। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 27 বছর পর রাজধানীর মসনদে প্রত্যাবর্তন করতে চলেছে বিজেপি। গণনা শেষের আগেই ফলাফল নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিজেপির জয়ের আনন্দ, তার জন্য তাদেরকে অভিনন্দন। সেই সঙ্গে তার আশা জনগণের ভরসার মান রাখবে বিজেপি। ভিডিও বার্তায় তিনি আরও বলেন দিল্লি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, জনগণের নির্ণয় আমরা মাথা পেতে মেনে নিলাম। আমি ভারতীয় জনতা পার্টিকে এই জয়ের জন্য শুভকামনা জানাই। আপ নেতা আরও বলেন বিগত 10 বছরে জনগণ আমাদের যে সুযোগ দিয়েছে, সেই 10 বছরে আমরা অনেক কাজই করেছি। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্র, জল, সমস্ত ক্ষেত্রেই কাজ করেছি। এবার আমরা বিরোধীদের আসনে থেকে জনতার সেবা করব, সকল সুখ দুঃখের কথা শুনব, কারণ ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসিনি আমরা। অনেক কষ্ট করেছেন সকলেই, পুরো নির্বাচনের সময় জুড়ে অনেক কিছু সহ্য করেছেন আপকর্মীরা, তাই সমস্ত কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দিল্লির মসনদ হারলেও অরবিন্দ কেজরিওয়ালের দিকেই এখনো ঝুঁকে মুসলিম মন। রাজধানী দিল্লির সংখ্যালঘু অধ্যুষিত 7টি আসনের মধ্যে 6টিতেই জিতল তার দল আম আদমি পার্টি। তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন দখল করেছে বিজেপি। গতবারের মতো এবারও প্রায় সবকটি আসনেই তাদের ঠাঁই 3 নম্বরে। তবে সবকটি আসনেই আপের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়েছে আসাউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। এর জেরেই যে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন পদ্ম শিবিরের ঝুলিতে গিয়েছে তা ভোটের ফলাফলেই স্পষ্ট। 2011 সালের জনগণনা অনুযায়ী দিল্লির মুসলিম জনসংখ্যা 12%। চাঁদনি চক, মুস্তাফাবাদ, মাটিয়ামহল, শিলামপুর সহ বিভিন্ন জায়গা মিলিয়ে 7টি বিধানসভা কেন্দ্র মুসলিম জনসংখ্যা বহুল। 2020 সালের বিধানসভা ভোটে ওই 7টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছিল আপ। কিন্তু এবার মুস্তাফাবাদ আসনটি বিজেপির কাছে খুইয়েছে কেজরিওয়ালের দল। ওই আসনে পদ্মপ্রার্থী মোহন সিং বিস্ত জিতেছেন 17,000-এরও বেশি ভোটে। ওই আসনেই ওয়েসির দল পেয়েছেন 33,000-এরও বেশি ভোট। প্রায় 12,000 ভোট পেয়েছে কংগ্রেস। ফলে এটা স্পষ্ট যে ভোট কাটাকাটি না হলে মুস্তাফাবাদ আসনটিও আপের দখলেই যেত। মুস্তাফাবাদে জেতা ছাড়াও 5টি আসন চাঁদনি চক, মাটিয়ামহল এবং অন্যান্য যে জায়গাগুলি সেগুলির তুলনায় বেশি ভোট পেয়েছে তারা। চাঁদনি চকে আপের ব্যবধান 30,000 থেকে কমে 16,000-এ এসে ঠেকেছে। এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করেই লড়াইয়ে নেমেছিল কংগ্রেস। নয়া নাগরিকত্ব আইন বা সিএ এর বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে 2020 সালের উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় বহু মানুষ হতাহত হন। সেই সময় কেজরির দল সংখ্যালঘুদের পাশে থাকেনি বলে অভিযোগ তুলে তার ফায়দা তোলার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধীরা, কিন্তু তাতে লাভ হয়নি। উত্তর পূর্ব দিল্লির শিলামপুরে গতবারের চেয়েও বেশি প্রায় 42,000 ভোটে জিতেছেন আপ প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী। বাবরপুরেও আপের গোপাল রায় জিতেছেন প্রায় 19,000 ভোটে।
শাহিনবাগ যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেই ওখলাতেও প্রায় 30,000 ভোটে জিতেছেন আপের আমানুল্লাহ খান। এই আসনে ওয়েসির দলও প্রার্থী হয়েছিল। গতবার আমানাতুল্লাহ প্রায় 70,000 ভোটে জিতেছিলেন ওখলা থেকে। প্রসঙ্গত, ওখলার শাহিনবাগ এখন কারোর কাছেই অচেনা নয় রেহানা খাতুনের 23 দিনের কন্যা সন্তানকে নিয়ে দিল্লির ঠান্ডায় খোলা আকাশের নিচে প্রতিবাদ বা 91 বছরের বিলকিসের বলিরেখা চিহ্নিত কাহিনী। সিএ এর বিরুদ্ধে টানা 55 দিন ধরে রাস্তায় অবস্থান হয়েছিল সেখানে। অনেকের মতে মুসলিম ভোটারেরা মনে করেছেন কংগ্রেস যেভাবে ভরসা করার মতন কোনো কাজ করেনি। প্রচারে পাশে থাকার বার্তা দিলেও হাত শিবিরের নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। গত ভোটে শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী দল ছেড়ে দিয়েছিলেন, ফলে বিজেপির বিরুদ্ধে আপই একমাত্র বিকল্প হয়ে উঠেছিল। দিল্লির এক কংগ্রেস নেতার কথায়, আমরা যে বিজেপিকে হারাতে পারি এই কথাটাই সংখ্যালঘুদের বোঝাতে ব্যর্থ হয়েছে। দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক, কিন্তু দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে তারা। এমনকি নির্বাচনী প্রচারে পরস্পরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। আর ফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে যেতেই ইন্ডিয়া জোটের দুই শরিক আপ এবং কংগ্রেসকে খোঁচা দিলেন ইন্ডিয়া জোটের আরেক শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। আপ এবং কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, আরও নিজেদের মধ্যে লড়াই করো। দিল্লিতে 70 আসনের বিধানসভা নির্বাচনে শনিবার ফল ঘোষণা হয়েছে। প্রায় 50টির কাছাকাছি আসনে এগিয়ে বিজেপি। দিল্লিতে 26 বছর পর সরকার গড়ার পথে বিজেপি। প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করার পরেই অরবিন্দ কেজরিওয়ালের আপ এবং কংগ্রেসকে খোঁচা দেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে একটি জিআইএফ শেয়ার করেছেন ওমর আবদুল্লাহ, যেখানে বলা হচ্ছে, জি ভর কে লড়ো, সমাপ্ত কর দো এক দূসরে কো। সেই জিআইএফ শেয়ার করে ওমর আবদুল্লাহ লিখেছেন, নিজেদের মধ্যে আরও লড়াই করো। 26 লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ এবং কংগ্রেসের পরস্পরের হাত ধরে লড়াই করেছিল, কিন্তু কোনো আসন পায়নি। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে দুটি দল পরস্পরকে তীব্র আক্রমণ করেছে। পরস্পরকে বিজেপির বি টিম বলে আক্রমণ শানায়। এ নিয়েই এবার দুই দলকে খোঁচা দিলেন ওমর। দিল্লিতে বিরাট জয়ের পর আম আদমি পার্টিকে বেইমান বলে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 27 বছর পর রাজধানীতে গেরুয়া পতাকা পুঁতে মোদীর বার্তা, শর্টকাটের রাজনীতি শর্ট সার্কিটের কবলে। পাশাপাশি এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে দিলেন সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে বিজেপি সরকার। 70টি আসনের দিল্লিতে 48টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র 22টি আসন পেয়েছে আপ। ধরাশায়ী হয়েছেন কেজরিওয়াল। বিজেপির এই বিষয়টি সাফল্যের পর সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ দিল্লিবাসীর অত্যন্ত উৎসাহিত এবং স্বস্তিতে থাকার দিন। উৎসাহ হল জয়ের আনন্দ ও স্বস্তি দিল্লিকে আপদা মুক্ত করার। এরপরেই আম আদমি পার্টিকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, দিল্লিতে আড়ম্বর, অরাজকতা এবং আপদার রাজনীতির হার হয়েছে। জনাদেশে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজনীতিতে শর্টকাট ও মিথ্যের কোনো জায়গা নেই। শর্টকাটের রাজনীতিকে শর্ট সার্কিট করে দিয়েছে জনতা। হরিয়ানার পর মহারাষ্ট্রের নয়া রেকর্ড গড়েছি, এবার দিল্লিতেও ইতিহাস গড়েছি আমরা। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, উড়িষ্যা, হরিয়ানা বা মহারাষ্ট্র, সর্বত্র নারী শক্তি আমাদের আশীর্বাদ। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করেছি। দিল্লিতেও প্রতিশ্রুতি পূরণ করব। এটা মোদির গ্যারেন্টি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী গ্যারেন্টি দেন, দিল্লির প্রথম অধিবেশনে সিএজি রিপোর্ট পেশ করা হবে। যারা দুর্নীতি করেছে তাদের সব ফেরত দিতে হবে। আম আদমি পার্টিকে বেইমান বলে তোপ দেগে তিনি আরও বলেন, আপদা এসেছিল, এরা রাজনীতি বদলে দেবে ভেবেছিল, কিন্তু দেখা গেল এরা কঠোর বেইমান। যারা দুর্নীতি দূর করার বার্তা দিয়ে রাজনীতিতে এসেছিল তারা নিজেরাই দুর্নীতির পাকে ডুবেছে। যমুনা প্রসঙ্গেও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের শাস্ত্রে রয়েছে যমুনার কথা। সেই যমুনাকে এতদিন আপদা অপমান করেছে। আমি কথা দিচ্ছি, দিল্লির শহরের নয়া পরিচয় হয়ে উঠবে এই যমুনা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিধাননগর পুলিশের জেরার মুখোমুখি আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শনিবার দুপুরে পুলিশের জেরার উত্তর দিয়েছেন বলে খবর। আরজিকর কাণ্ডে রাজ্য স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা কর্মসূচি চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানে মঞ্চ প্রস্তুত সহ আনুষঙ্গিক বিষয় অর্থ এসেছিল বিভিন্ন জায়গা থেকে। সেই ফান্ড নিয়ে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তের জন্য অনিকেতকে জেরা করা হবে বলে সূত্রের খবর। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। ধর্ষণ এবং খুনের ঘটনায় চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল স্বাস্থ্য দপ্তরের সামনে। মঞ্চ বেঁধে চলে আন্দোলন। বিভিন্ন জায়গা থেকে এসেছিল অর্থ। বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজু ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাতো সহ জুনিয়র চিকিৎসককে তলব করা হয়েছিল। শনিবার বেলা 3:30 নাগাদ বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডেকে পাঠানো হয়েছিল তাদের। সশরীরে না আসতে পারলেও ভিডিও কনফারেন্সেও জেরা সম্ভব, এই বার্তাও দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, তলবে সাড়া দিয়ে দিন ভিডিও কনফারেন্সে জেরার মুখোমুখি হয়েছিলেন অনিকেত। তবে অন্যান্যরা কেউ জেরার মুখোমুখি হননি। তাদের আবার কি জেরা করে ডাকা হবে, উঠছে প্রশ্ন। খবর শেষ হলো। ধন্যবাদ।